মাঠের লড়াই যখন স্মৃতি আর আবেগের সঙ্গে মিলেমিশে যায় তখন একটা সাধারণ ফুটবল ম্যাচও কিন্তু অসাধারণ হয়ে ওঠে। একদম। আজ আমরা ঠিক এমনই একটা ফাইনাল ম্যাচের গভীরে যাব, যেখানে একদিকে ছিল ট্রফি জয়ের জেদ আর অন্যদিকে ছিল দুজন মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটা নীরব শপথ। হ্যাঁ, আমরা কথা বলছি 15ই ফেব্রুয়ারি 2026-এর সেই ম্যাচটা নিয়ে। ভারতী ভলিবল ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এসআর দাস ও সবিতা ঘোষ স্মৃতি অনূর্ধ্ব 17 ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। একদিকে আয়োজক ভারতী ভলিবল ক্লাব আর অন্যদিকে উখড়া পূজারী ফুটবল ক্লাব। দুটোই খুব শক্তিশালী দল। আমাদের হাতে যে ম্যাচের বিবরণী আছে তাতে ফলাফলের দিকে তাকালে তো মনে হবে বেশ একপেশে একটা ম্যাচ হয়েছে। উখড়া পূজারী ফুটবল ক্লাব 2-0 গোলে জিতেছে। স্কোর লাইনটা তাই বলছে। কিন্তু আসল গল্পটা তো সব সময় স্কোরের আড়ালেই লুকিয়ে থাকে। আমাদের আজকের মিশন হলো সেই গল্পটাই খুঁজে বের করা, মানে কৌশলের লড়াই, খেলোয়াড়দের মানসিকতা, আর সবচেয়ে বড় কথা হলো এই একটা ম্যাচ থেকে তরুণ ফুটবলাররা কি শিখতে পারে সেই দিকগুলো তুলে আনা। ঠিক। আর এই গল্পটা শুরুই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ দিয়ে, ভারতী ভলিবল ক্লাবের রক্ষণ ভাগকে ভাঙা। ঠিক। এখানে আমার প্রথম প্রশ্নটা, ম্যাচের রিপোর্টে ভারতী ভলিবল ক্লাবের ডিফেন্সকে ইস্পাত কঠিন দেওয়াল বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। কিন্তু উখড়া পূজারি তো মাত্র 20 মিনিটেই সেই দেওয়াল ভেঙে গোল করে ফেলল। তাহলে কি এই বিশেষণটা একটু বাড়িয়ে বলা, নাকি উখড়ার আক্রমণ সত্যি এতটাই ধারালো ছিল? না, দারুণ প্রশ্ন। দেখুন, বিশেষণটা মোটেও অতিরঞ্জিত নয়। প্রথম 20 মিনিট যদি খেলাটা কেউ দেখত তাহলে বুঝতো যে ভারতীয় ডিফেন্স কতটা অর্গানাইজ ছিল। আচ্ছা। তারা কোনো ফাঁক রাখছিল না। কিন্তু উখড়া পূজারি যেটা করেছে সেটা হলো বুদ্ধির প্রয়োগ। তারা কিন্তু দিশেহারা হয়ে বারবার লং শট বা ক্রস এসব করে যায়নি। তারা ধৈর্য ধরেছে। একদম ধৈর্য ধরেছে। আর সেই ধৈর্যেরই ফল কি সুজিত মাঝির প্রথম গোলটা? মাঝমাঠ থেকে আসা একটা থ্রু বল থেকে গোলটা হয়, তাই না? হ্যাঁ, কিন্তু প্রক্রিয়াটা কার থেকেও বেশি ইন্টারেস্টিং। এটা শুধু একটা সুন্দর গোল নয়, এটা অনূর্ধ্ব 17 পর্যায়ে একটা অসাধারণ কোচিংয়ের নিদর্শন। আচ্ছা, কিভাবে? এই বয়সের ছেলেদের মধ্যে এতটা ধৈর্য ধরে প্রতিপক্ষের একটা ছোট্ট ভুলের জন্য অপেক্ষা করার মানসিকতা তৈরি করা, এটাই তো আসল কৃতিত্ব। উখড়ার কোচিং স্টাফ যে শুধু স্কিলের ওপর নয়, খেলার মনস্তত্ত্বের ওপরও জোর দিয়েছে, এই গোলটা তার প্রমাণ। তারা জানতো টানা আক্রমণ করলে ভারতীয় ডিফেন্স এক সময় না এক সময় মনসংযোগে ভুল করবেই। আর ঠিক সেটাই হলো। ঠিক তাই। মাঝমাঠ থেকে বলটা যখন ছাড়া হলো তখন ভারতীয় দুজন ডিফেন্ডারের মধ্যে সামান্য বোঝাপড়ার অভাব, 1 সেকেন্ডের জন্য। আর সেই সুযোগটায় সুজিত কাজে লাগিয়েছেন। প্লেসিংটা দেখুন, গোলকিপারকে কোনো সুযোগই দেননি। মানে এটা একটা পরিকল্পিত আক্রমণের নিখুঁত বাস্তবায়ন। একদম। শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে দেয়াল ভাঙা। আচ্ছা, এই এক গোলে পিছিয়ে পড়ার পর ভারতী ভলিবল ক্লাব নিশ্চয়ই ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছিল। প্রচণ্ডভাবে। দ্বিতীয়ার্ধে তারা খেলার গতি অনেক বাড়িয়ে দেয়। মাঝমাঠের দখল নেওয়ার জন্য দুই দলের মধ্যে রীতিমতো যুদ্ধ চলছিল। আর ঠিক এই সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী দ্বিতীয় গোলটা আসে। নয়ন বাদ্যকারের সেই গোল, দ্বিতীয়ার্ধের শেষের দিকে। আমার কাছে যে নোটটা আছে সেখানে লেখা, বক্সের বাইরে থেকে জোরালো ভলি। হ্যাঁ, এই সময় এই ধরনের একটা ঝুঁকি নেওয়াটা তো সাহসের ব্যাপার। শুধু সাহস নয়, আত্মবিশ্বাস আর খেলাটা পড়ার ক্ষমতা। ভাবুন একবার পরিস্থিতিটা। ভারতী ভলিবল ক্লাব গোল শোধের জন্য উঠে খেলছে, তাদের ডিফেন্স কিছুটা ওপরে। এই সময় নয়ন বাদ্যকর বলটা পান বক্সের বেশ কিছুটা বাইরে। অনেকেই হয়তো পাস খেলার চেষ্টা করত, রাইট, কিন্তু তিনি দেখলেন গোল পোস্ট লক্ষ্য করে শট নেওয়ার মতো জায়গা এবং সময় দুটোই আছে। ওই উত্তেজনার মুহূর্তে এমন একটা সিদ্ধান্ত নেওয়া এবং সেটাকে গোলে পরিণত করা, এটাই একজন ম্যাচ উইনারের পরিচয়। আর ওই গোলটা শুধু ব্যবধান 2-0 করেনি, ভারতী ভলিবল ক্লাবের মনোবলটাকেও পুরোপুরি ভেঙে দিয়েছিল। কামব্যাকের আর কোনো সুযোগই রইল না। যখন একটা ম্যাচ এতটা উত্তপ্ত হয়ে ওঠে, দুই দলই মরিয়া, তখন তো রেফারির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। একটা ছোট্ট ভুল সিদ্ধান্তই তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অবশ্যই। এই ম্যাচে রেফারিরা, বিশ্বজিৎ ভান্ডারী আর তার সহকারীরা সেই চাপটা কিভাবে সামলালেন?
খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচে রেফারিদের কাজটা ভীষণ কঠিন। খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণে রাখা, খেলার স্বাভাবিক ছন্দটা বজায় রাখা, এগুলো বড় চ্যালেঞ্জ। আমাদের সূত্র বলছে বিশ্বজিৎ ভান্ডারী, সন্ময় চট্টরাজ এবং তাপস কেশ অসাধারণ দক্ষতার সাথে ম্যাচটা পরিচালনা করেছেন। তাদের নেওয়া সিদ্ধান্তগুলো ছিল স্বচ্ছ এবং নিরপেক্ষ, যা খেলোয়াড়দের শান্ত রাখতে সাহায্য করেছে। তার মানে দর্শকরা একটা ভালো ফাইনাল দেখতে পেল। একদম, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটা টান টান উত্তেজনার ফাইনাল। একটা ভালো ম্যাচের নেপথ্যের নায়ক কিন্তু এই পরিচালকরাই, যাদের কথা আমরা খুব কম বলি। ঠিক। আচ্ছা, এবার ম্যাচের গল্পে ফেরা যাক। এখানে একটা ব্যাপার আমাকে সত্যিই অবাক করেছে। কোনটা? উখরা পূজারি 2-0 গোলে জিতল, নয়ন বাদ্যকর অমন একটা অসাধারণ গোল করলেন, কিন্তু ম্যাচের সেরা খেলোয়াড় হলেন ভারতী ভলিবল ক্লাবের দীপ বিশ্বাস। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। মানে হারা দলের একজন খেলোয়াড়, এটা তো সচরাচর আমরা দেখি না। এখানেই তো ফুটবলের আসল সৌন্দর্য। ফলাফলই শেষ কথা নয়। অনেকেই হয়তো বলবেন যে জয়ী দলের ম্যাচ উইনার নয়ন বাদ্যকরেরই এই পুরস্কারটা পাওয়া উচিত ছিল। সেটা নিয়েও তর্ক হতে পারে, কিন্তু বিচারকরা সম্ভবত ফলাফলের ঊর্ধ্বে উঠে একজন খেলোয়াড়ের ব্যক্তিগত লড়াই এবং ম্যাচে তার প্রভাবকে সম্মান জানিয়েছেন। তার খেলাটা ঠিক কেমন ছিল যে বিচারকরা এমন একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন? ম্যাচের বিবরণে লেখা, মাঠের প্রতিটি প্রান্তে তার উপস্থিতি, নিখুঁত ড্রিবলিং আর দুর্দান্ত ড্রাইভ দর্শকদের বারবার উঠে দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য করেছে। একদম, এই বর্ণনাটাই সব বলে দিচ্ছে। আচ্ছা, দল যখন 2-0 গোলে পিছিয়ে, তখনও দীপ বিশ্বাস এক মুহূর্তের জন্য লড়াই থামাননি। তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো ক্লান্তি বা হতাশা ছিল না। একা লড়ে গেছেন। একাই বিপক্ষের 4-5 জন খেলোয়াড়কে ড্রিবল করে বেরিয়ে যাচ্ছিল, গোলের সুযোগ তৈরি করছিল। তার খেলাটা শুধু ভারতী ভলিবল ক্লাবকে ম্যাচে টিকিয়ে রাখেনি, দর্শকদেরও শেষ মিনিট পর্যন্ত চেয়ারে বসিয়ে রেখেছিল। হয়তো গোল করতে পারেননি, কিন্তু সে দেখিয়েছে যে হার নিশ্চিত জেনেও কিভাবে নিজের সেরাটা দিয়ে যেতে হয়। এই অদম্য মানসিকতাটাকেই হয়তো বিচারকরা পুরস্কৃত করেছেন। তার মানে তরুণ খেলোয়াড়দের জন্য এটা একটা বিরাট শিক্ষা। শুধু জেতা নয়, কিভাবে লড়াই করতে হয় সেটাও একটা আর্ট। নিঃসন্দেহে দীপ বিশ্বাসের খেলাটা ঊর্ধ্বে ফুটবলারদের জন্য একটা জীবন্ত উদাহরণ। দল হারছে বলে হাল ছেড়ে না দেওয়া, শেষ বাঁশি বাজা পর্যন্ত নিজের স্কিলের উপর ভরসা রাখা, এই গুণগুলোই একজন সাধারণ খেলোয়াড়কে অসাধারণ করে তোলে। আর তার এই স্বীকৃতি প্রমাণ করে যে চেষ্টা করলে তার দাম পাওয়া যায়। ঠিক, সেই চেষ্টার মূল্য দর্শকরা এবং বিচারকরা ঠিকই দেন। এই যে খেলোয়াড়দের এত আবেগ, এত লড়াই, এর পেছনে তো আর একটা বড় অনুপ্রেরণা কাজ করছিল। টুর্নামেন্টের নামটাই খুব আবেগঘন, S.R. দাস ও সবিতা ঘোষ স্মৃতি ট্রফি। একদম। এই নয়ন বাদ্যকরের গোলটা বা দীপ বিশ্বাসের লড়াইটা তো শুধু ক্লাবের জন্য ছিল না, উৎসর্গ করা হয়েছিল দুটি বিশেষ স্মৃতির উদ্দেশ্যেও। এই বিষয়টা খেলোয়াড়দের মনে কতটা প্রভাব ফেলে? এটা একটা অদৃশ্য মোটিভেশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। যখন খেলোয়াড়রা জানে যে তারা কোনো ব্যক্তির স্মৃতিতে আয়োজিত একটা টুর্নামেন্টে খেলছে, তখন তাদের মধ্যে একটা অতিরিক্ত দায়িত্ববোধ চলে আসে। এটা তখন আর শুধু একটা ট্রফি জয়ের লড়াই থাকে না। না, এটা হয়ে ওঠে সেই স্মৃতির প্রতি সম্মান জানানোর একটা মাধ্যম। প্রত্যেকটা ট্যাকল, প্রত্যেকটা পাস, প্রত্যেকটা শটের সাথে একটা আবেগ জড়িয়ে থাকে। জয়টা তখন আর ব্যক্তিগত বা ক্লাবের থাকে না, সেটা সেই স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই অনুভূতিটা খেলোয়াড়দের থেকে তাদের সেরাটা বের করে আনে। অবশ্যই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তো একজন বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুরের ইনকাম ট্যাক্স জয়েন্ট কমিশনার শ্রী সুদীপ চ্যাটার্জি। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি নিজেও একজন প্রাক্তন কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড়। এখানে আয়োজকদের দূরদর্শিতার প্রশংসা করতেই হয়। তারা এমন একজনকে বেছেছেন যিনি প্রশাসনিকভাবে সফল, আবার খেলার জগৎটাকেও ভেতর থেকে চেনেন। এর ফলে কি হয়? এর ফলে যখন তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন, সেই মুহূর্তটার তাৎপর্য অনেক বেড়ে যায়। তরুণ খেলোয়াড়রা তার মধ্যে শুধু একজন অতিথিকে দেখে না, একজন আদর্শকে দেখতে পায়। তারা ভাবতে শেখে যে খেলার পাশাপাশি অন্য পেশাতেও সফল হওয়া সম্ভব। ঠিক। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথাও বলেছেন, যা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মাঠের লড়াই কেবল হার জিতে নয়, এটি চরিত্র গঠনেরও জায়গা। একজন সফল ক্রীড়াবিদের মুখ থেকে এই কথাটা শোনার প্রভাব নিশ্চয়ই অনেক গভীর, অপরিসীম।
কথাটা শুনতে খুব সহজ লাগলেও এর অর্থ অনেক গভীর। তিনি বোঝাতে চেয়েছেন যে মাঠের যে শৃঙ্খলা, টিম ওয়ার্ক, চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখার ক্ষমতা, হারের পর আবার উঠে দাঁড়ানোর মানসিকতা। একদম, এই সব কিছুই পরবর্তী জীবনে তাদের চরিত্র গঠনে সাহায্য করবে। ট্রফি বা মেডেল হয়তো আলমারিতে সাজানো থাকবে, কিন্তু এই অর্জিত চরিত্রটা তাদের সারা জীবনের সঙ্গী হবে। বাহ! উঠতি খেলোয়াড়দের কাছে এর থেকে বড় অনুপ্রেরণা আর কিছু হতে পারে না। খেলাধুলা যে শুধু শরীর চর্চা নয়, মানুষ গড়ার একটা কারখানা, এই বার্তাটাই তিনি দিয়ে গেছেন। বাহ! তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, এই একটা ম্যাচ থেকে উঠতি ফুটবলারদের জন্য 3টে মূল শিক্ষণীয় বিষয় কি হতে পারে? আমার মনে হয় আমরা খুব পরিষ্কারভাবে 3টে শিক্ষা এখান থেকে নিতে পারি। বলুন, কি সেগুলো? প্রথমটা হলো কৌশলগত ধৈর্য। উখরা পূজারী যেভাবে ভারতীর দুর্ভেদ্য রক্ষণের বিরুদ্ধে মাথা গরম না করে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করেছে এবং প্রথম সুযোগেই গোল করেছে, এটা শিখতে হবে। হাই প্রেশার ম্যাচে তাড়াহুড়ো করলে চলে না, মাথা ঠান্ডা রাখতে হয়। একদম। দ্বিতীয়টা নিশ্চয়ই দীপ বিশ্বাসের লড়াই থেকে পাওয়া শিক্ষা। ঠিক ধরেছেন। দ্বিতীয় শিক্ষা হলো ব্যক্তিগত দায়বদ্ধতা এবং হার না মানা মানসিকতা। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, শেষ মিনিট পর্যন্ত নিজের সেরাটা দিয়ে যেতে হবে। দীপ বিশ্বাসের খেলাটা প্রমাণ করে যে লড়াইটা গুরুত্বপূর্ণ, ফলাফল নয়। এবং সেই লড়াইয়ের স্বীকৃতি ঠিকই পাওয়া যায়। আর তৃতীয় শিক্ষা? তৃতীয় শিক্ষাটা হলো আত্মবিশ্বাসের সঠিক প্রকাশ। নয়ন বাধ্য করে দ্বিতীয় গোলটার কথা আবার ভাবুন। আচ্ছা। ম্যাচের একটা কঠিন মুহূর্তে যখন বিপক্ষ দল মরিয়া হয়ে উঠেছে, তখন ঝুঁকি নিয়ে দূর থেকে শট মেরে গোল করার সিদ্ধান্ত, এটা প্রচণ্ড আত্মবিশ্বাসের পরিচয়। নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখা। হ্যাঁ, নিজের দক্ষতার উপর বিশ্বাস রেখে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই একজন সাধারণ খেলোয়াড় আর একজন ম্যাচ উইনারের মধ্যে পার্থক্য করে দেয়। অসাধারণ, সত্যি। এই ম্যাচটা শুধু একটা ফাইনাল ছিল না, ছিল কৌশল, ব্যক্তিগত লড়াই, অদম্য মানসিকতা আর অনুপ্রেরণার এক দুর্দান্ত প্যাকেজ। জয় পরাজয় পরিসংখ্যানের বাইরে গিয়ে ফুটবলের এই অন্তর্নিহিত সৌন্দর্য আর চরিত্র গঠনের দিকগুলোই হয়তো খেলাটাকে এত ভালোবাসার জায়গায় নিয়ে গেছে। ঠিক তাই। আর এই আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিশ্চয়ই। যখন একটা ট্রফির সাথে কোনো ব্যক্তির স্মৃতি জড়িয়ে থাকে, তখন কি খেলোয়াড়দের কাছে জয়ের চেয়েও বড় হয়ে ওঠে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার দায়বদ্ধতা? খেলাধুলা কি এভাবেই সম্প্রদায়কে স্মৃতির মাধ্যমে আবেগের সুতোয় বেঁধে রাখে?